যে বিষয়টা নিয়ে আসলে আমরা একটু প্রথমে শুরু করতে চাই সেটি হচ্ছে ধরেন জুলাই বিপ্লবীরা কিন্তু এই ২ বছরের মাথায় এসে ২৪শে জুলাই থেকে এই ২৬শে জুলাইতে যদি আমরা এসে দেখি, জুলাই বিপ্লবীরা খুব অসহায় অবস্থায় আসলে আছে। এবং জুলাই ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন হয়েছে। সেই ফাউন্ডেশনে তাদের চিকিৎসার জন্য যে ব্যয় দেয়া হয়েছে সেটিও ন্যূনতম। ধরেন আমি জুলাই ফাউন্ডেশনের সিইওর একটা ইন্টারভিউ করেছি। যে ছেলেটা মাসে ৳২০,০০০ পাচ্ছে, পঙ্গু বা অন্ধ, সে যখন গ্রাম থেকে ঢাকায় আসছে চিকিৎসার জন্য, সাথে আরেকজনকে নিয়ে যখন আসছে, তার যাতায়াতেই ধরেন এগুলো আ টাকা শেষ হয়ে যাচ্ছে। তারপরে ধরেন ফাউন্ডেশনের বরাদ্দ নাই। যে বরাদ্দ ডক্টর ইউনূসের সরকার বলেছিলেন তার ৩ ভাগের ১ ভাগ তারা পেয়েছেন। জুলাই বিপ্লবীরা নিয়মিত হুমকির মুখে, নিরাপত্তাহীনতায়। এই যে সার্বিক পরিস্থিতি, তো জুলাই বিপ্লব পরবর্তী একটি সরকার ক্ষমতায় থাকার পরে অ্যা কেন এগুলো হলো না? বা কেন আমাদেরকে ধরেন এই বিষয়গুলো এখন শুনতে হচ্ছে বা দেখতে হচ্ছে? আপনি কি মনে করেন একজন অ্যাসোসিয়েটস হিসেবে সেই অন্তর্বর্তী সরকারের? না, আমি প্রথম কথা হচ্ছে যে আমি মনে করি জুলাই বিপ্লব খুবই সাকসেসফুল একটা বিপ্লব ছিল এবং আমি আহ, এইটুক নিশ্চিত যে জুলাইয়ের বিপ্লব পরবর্তী যে কাজগুলো হয়েছে প্রফেসর ইউনূস করেছেন, এখন বিএনপি লেড গভর্নমেন্ট করছেন এবং এই কাজগুলো বিপ্লবকে আরো সুসংহত করবে এবং এটা সুসংহত হয়েছে। আপনি দেখছেন এই বছর কোনো স্টেট প্যাট্রোনাইজেশন ছাড়াই জুলাইকে কিভাবে ধারণ করছে জনগণ, যারা বিভিন্ন জুলাই নিয়ে আমি অন্তত বলবো যে 10 থেকে 15টা সংগঠন প্রতিনিয়ত তারা কাজ করছে এবং এই কাজটা পুরো সারা বাংলাদেশ ব্যাপী। আপনি জুলাইয়ের এমন এই 2 বছরের মাথায় দেখা যাচ্ছে যে ভিডিওগুলো আমরা সেই জুলাই 2024-এ দেখি নাই বা 2025-এ প্রথম বর্ষপূর্তিতে দেখি নাই, সেটা এবার আমরা দেখছি এইরকম মানে। এবং পুরো সারা বাংলাদেশে জুলাই একটা জুলাই যে আমরা কমেমোরেট করছি সেটা একটা সাজ রব হয়েছে। আপনার কথা ঠিক যে অনেকে যেই অপ্রতুল চিকিৎসার কথা বলেছেন, বাট আমাদের যে বাস্তবতা বাংলাদেশ গভর্নমেন্টের, সেই বাস্তবতায় কিন্তু যারাই আহত হয়েছেন তাদের সবার পাশেই কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়েছিল। আপনি বলতে পারেন যে 20,000 টাকা তার জন্য বেশি না, বাট ইনিশিয়ালি পুরো চিকিৎসার খরচও কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট দিয়েছে। প্লাস তাদের কিছু প্রাইভেট চ্যারিটিও তাদের পাশে, আমি নিজে আমি কিছু প্রাইভেট চ্যারিটির কথা জানি, তারা এই কাজগুলো আহ এই কাজগুলোকে তারা আরো সুসংহত করার চেষ্টা করছে, তারা দিয়েছে। তো এইটা এখন আপনি যদি বলেন আর জুলাই নিয়ে যারা কাজ করছে তারা যে কোনো অ্যাটাকের শিকার হচ্ছে, আমি তেমন একটা জানি না। খুব কম 2-একটা আইসোলেটেড ঘটনা ঘটতে পারে বাংলাদেশে, 18 কোটি মানুষের লোক, 2-একটা ঘটনা ঘটতেই পারে। বাট যারা জুলাইকে অবজ্ঞা করতো তাদের অবস্থা দেখেন, যারা জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা বাংলাদেশের সোসাইটি থেকে ওয়াইপ আউট হয়ে গেছে। তাদের কেউ কেউ ইন্ডিয়া আছে, কেউ কেউ আরো বিদেশে চলে গেছে, একটা বেউফাই হয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমাদের এই বিপ্লব, এই যে নতুন বাংলাদেশ তৈরি করার যে আকাঙ্ক্ষা যেটা তৈরি করেছিল সেটা কিন্তু হয়েছে এবং এটা খুব ভালোভাবে হয়েছে। কারণ আপনি বলতে পারেন যে আমরা যে ল গুলো করে গিয়েছি 500 দিনে 133টা ল করা হয়েছে, বিকজ একটা বিপ্লব সুসংহত হয় হচ্ছে ল এর মাধ্যমে। আপনি কতটা এটা অ্যাক্ট গুলোকে আপনি কতগুলো করছেন বা কনস্টিটিউশনাল চেঞ্জেস আপনি কি আনছেন যার মধ্যে আপনার জুলাইয়ের যেই স্পিরিটটা যেটা রিফ্লেক্টেড হয়, সেই কাজগুলো কিন্তু প্রত্যেকটা লর মাধ্যমে হয়েছে। এটা ঠিক কিছু কিছু ল এই গভর্নমেন্ট করেননি, বাট এটা তো এমন না যে এই ল গুলো সামনে হবে না। নিশ্চিত আমি জানি এটা হবে, এই আকাঙ্ক্ষাটা তৈরি হয়ে রয়েছে। না এখন শফিক ভাই ধরেন জুলাই বিপ্লবের সাথে তো বাংলাদেশের ছাত্র জনতা সাধারণ মানুষ সম্পৃক্ত ছিল। তো জুলাইকে মুছে ফেলা তো সম্ভব না। জুলাই বিপ্লব আপনি যেটি বলছিলেন, ২ বছর পরেও ধরেন অনেক গ্রুপ কাজ করছে জুলাই নিয়ে। অনেক ভিডিও আসছে, অনেক বক্তব্য আসছে। যারা জুলাইকে অবজ্ঞা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে একটা বিশাল প্রতিবাদ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বা আ বা প্র্যাকটিক্যালিও হচ্ছে। কিন্তু ধরেন জুলাই বিপ্লবীরা যে অসহায়ত্ব বা ধরেন জুলাই বিপ্লব পরবর্তী যে সরকার ক্ষমতায় ছিল, আপনি কি মনে করেন যে তাদের যতটুকু করা প্রয়োজন ছিল এই বিপ্লবীদের রক্ষায়, তাদের নিরাপত্তায় বা জুলাইকে যারা অবজ্ঞা করছে তাদের বিপক্ষে অবস্থান নেয়ায়, মানে তাদেরকে একটা বার্ড দেয়া, মানে এই জায়গাগুলো আমরা করতে পারি নাই আসলে।
মানে না, আপনি কি জুলাইকে যারা অবজ্ঞা করছেন তাদের তো সমাজে কোনো একসেপ্টেন্স নাই। এখন এটা হয় কি যে ল করে এই ভয়েস গুলোকে আপনি যদি মাজল করতে যান, তাহলে আবার ওই বিদেশে এই মানে ইন্টারন্যাশনাল প্রেশার গ্রুপগুলোর দ্বারা আপনি প্রেশার হন। তারা বলবে যে তুমি ডিসেন্ডেন্ট ভয়েসকে তুমি অবজ্ঞা করছো, তাকে তার ফ্রিডম অফ স্পিচকে কেড়ে নিচ্ছ, তাকে তুমি জেল জরিমানা করছো। এইটা খুব যে ভালো একটা দেয় তা না। আপনি দেখেন না, এই যে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল, উনি অনেকদিন ইয়েতে ছিলেন, জেলে ছিলেন, তারপরে বেরিয়ে এসে উনি আরো দ্বিগুণ রবে এই তার যেগুলো মিথ্যা চাল সেগুলো উনি করে যাচ্ছেন। তো এইদেরকে আসলে আপনি যদি এই লোকগুলোকে গোনায় ধরেন, এই লোকগুলোকে আরো মানে এইভাবে আরো ল করে বা কোনোভাবে তার ভয়েসকে আপনি যদি মাজল করার চেষ্টা করেন, এটা বিপরীত এফেক্ট হয় এই না, ডেমোক্রেসিতে। আমি ওটা এবং বলছি না। এটা আমি বলছি না যে আপনি আপনি কণ্ঠরোধ করবেন। আমি বলছি না যে এখন ভাই বলতেই পারে সোশ্যাল মিডিয়াতে যে যার প্ল্যাটফর্ম থেকে তার মতো হ্যাঁ, করে তার কথায় যেটা সে বলতেই পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে জুলাই বিপ্লবীদের যে সুরক্ষা দেওয়ার কথা ছিল, মানে আ যে সাপোর্ট পাওয়ার কথা ছিল, আনফরচুনেটলি তারা সেটা পায় নাই। তারা না, ধরেন এটা আমি আপনার সাথে একমত না। জুলাই যারা নিহত হয়েছেন সবার পাশে গভর্নমেন্ট দাঁড়িয়েছে, প্রাইভেট সেক্টরও দাঁড়িয়েছে, ইন্ডিভিজুয়ালি অনেকে দাঁড়িয়েছেন। জুলাই যারা 11,000-এর বেশি একদম লিস্টেড যারা আহত হয়েছেন তাদের সবার পাশে দাঁড়াচ্ছে। তাদেরকে ৩ ক্যাটেগরি করে তাদের মান্থলি স্টাইপেন্ড দেওয়া হচ্ছে। তারা এই স্টাইপেন্ড পাচ্ছেন। কারণ আপনি বলতে পারেন কেউ খুব বেশি আহত ছিলেন, তার হয়তো নিডটা অনেক বেশি। কেননা জুলাই যেটা হয়েছে যে সবাই তো মানে বিভিন্ন ইকোনমিক গ্রুপের লোক এখানের সাথে জড়িত ছিলেন, ফলে সবার সামর্থ্য নাই, অনেক একদমই গরিব ছিলেন। তার পাশে আরো দাঁড়ালে ভালো হতো, কিন্তু সেই জিনিসটা তেমন একটা হয় না। বাট তাই বলে কি তার পাশে কি পুরো জুলাই মুভমেন্টটা দাঁড়াচ্ছে না? দাঁড়াচ্ছে তো, তারা দাঁড়াচ্ছে, তারা সামাজিক মূল্যায়ন পাচ্ছে, তারা এবং নিজেরাই। আমি এই যে কয়দিন আগে ঢাকা ইউনিভার্সিটির মসজিদে গেলাম, ওইখানে এই জুলাইকে নিয়ে একটা মিলাদ, আমরা দেখলাম যে ২-৩ জন ছেলে আসছেন যাদের একটা পা কেটে ফেলা হয়েছে। বাট তারাও তাদের মতো করে চেষ্টা করছেন। হ্যাঁ, জুলাইকে সবাই ধারণ করেন, জুলাইয়ে যারাই ছিলেন সবার পাশে দাঁড়ানো হচ্ছে। ২-১টা ব্যর্থ হতে পারে। আমি এটা বলব যে ২-১টা ব্যর্থ হতে পারে, এবং সেক্ষেত্রে হয়তোবা কমিউনিকেশন গ্যাপটা এখানে মূল ফ্যাক্টর। না, আমি আপনার এই বক্তব্যের সঙ্গে আসলে একমত না। কারণ আমি ব্যক্তিগতভাবে যতটুকু খোঁজখবর রাখি বা যতটুকু খোঁজখবর রাখছি, ধরেন একটা দেশের বিপ্লবী যারা মানে অস্ত্রের সামনে দাঁড়িয়ে গেল জীবন উৎসর্গ করার জন্য, একটা ফ্যাসিস্ট রেজিমের অবসানের জন্য। সেই ফ্যাসিস্ট রেজিম অবসানের পরেই যে সরকার আসলো, তাদেরকে এতটা নরমালি ট্রিট করার কোনো যৌক্তিক কোনো কারণ ছিল না। রাষ্ট্র এত গরিব না যে জুলাই বিপ্লবীদেরকে এখন অন্যের দানের উপরে নির্ভর করতে হবে। মানে যেই ছেলেটা ১৮-২০ বছর চোখে দেখতো, সে হঠাৎ করে অন্ধ হয়ে গেল। রাষ্ট্র এই বেদনা হয়তো বুঝবে না। তাদেরকেও ধরেন যে নরমাল মানে সাহায্য আরকি। এটা এক ধরনের সাহায্য। তারা যে একটা বীরত্বের কাজ করেছে, তারা যে ফ্যাসিবাদের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, সেই জাতীয় কোনো রিকগনিশন কিন্তু আমি দেখি নাই। বা তাদেরকে আপনার জেনারেলাইজ করছেন আরকি। জেনারেলাইজড যে ওকে ফাইন, হ্যাঁ। কিন্তু একটা ২০ বছরের ছেলে হঠাৎ করে পঙ্গু হয়ে গেল, অন্ধ হয়ে গেল। সে মাসে ৳২০,০০০ পাচ্ছে, ৳৩০,০০০ হয়তো পাচ্ছে। তার ফ্যামিলির উপরে সে একটা বোঝা না? তো এই জায়গাটা আপনারা আসলে উপলব্ধিই করতে পারেন নাই। মানে আমি জানি না, না না, এটা এটা আমি আপনার সাথে একমত না। এই এখন কাজগুলো এখন খুব কিভাবে সিরিয়াসলি করা হয়েছে। করছে ভাই? না, একটা কি সিরিয়াসলি করা হচ্ছে। জুলাই যিনি যোদ্ধা, যিনি মারা গেছেন, তার ফ্যামিলি গুলো ৳২০,০০০ পাচ্ছে, যেটা একটা মুক্তিযোদ্ধা পাচ্ছেন। ঠিক আছে? একদম উনার মুক্তিযোদ্ধার সমপরিমাণ টাকা তাদেরকে দেওয়া হচ্ছে। জুলাই যারা সবচাইতে বেশি আহত হয়েছেন তাদেরকেও ৳২০,০০০ দেওয়া হচ্ছে। যে একটা মুক্তিযোদ্ধার সমান তাদেরকে দেওয়া হচ্ছে। তো আপনি যদি বলেন যে তাদের মূল্যায়ন হচ্ছে না, এটা আমি মানব না। আর আসলে আপনি বলবেন নাম্বারটা অনেক বড়, তাদের পাশে দাঁড়ানো, এবং আমি এটাও বলব প্রচুর প্রাইভেট ইনিশিয়েটিভ ছিল, তারা তাদের পাশে দাঁড়িয়েছেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে এখন অনেকের কর্মসংস্থানও হচ্ছে। একজন যে হচ্ছে সেটা হচ্ছে না সেটাও না। আর এই যে এই গভর্নমেন্ট আসছেন তারাও অনেক কিছু করছেন। ওনারাও যে বসে আছেন আমি বলব না। তারাও কিছু করছেন। ভাই সবাই তো জুলাইয়ের প্রতি মানে কি বলবো? বিএনপি সরকার তো আর জুলাইয়ের বিপক্ষে সরকার না।
কিন্তু ইমিডিয়েট যে বেনিফিশিয়ারি যে গভর্নমেন্টটা হলো, সেই গভর্নমেন্টটারই ধরেন আরো ধরেন 20,000 টাকা কি ভাই বাংলাদেশে এখন? মুক্তিযোদ্ধা ভাতাও তো বাড়ানো উচিত ছিল। দুইটাই তো আরো আপগ্রেড করা দরকার ছিল। এখন ধরেন যারা আমি জানি না। এখন আমি খোঁজ খবর নেই যে ওই আমেরিকা থেকে 2 জন একটা পরিবারের দায়িত্ব নিয়েছে। কানাডা থেকে একজন একটা পরিবারের দায়িত্ব নিয়েছে। বিপ্লবী পরিবার যারা শহীদ হয়েছে বা আহত এরকম। তো এই জায়গাটা আমার কাছে খুব মনে হয় যেন যে এরকম যদি হয় তাহলে ভবিষ্যতের জন্য আমরা ভালো কোনো সাইন রেখে আসি নাই বা আমরা রাখছি না। যে বিপ্লবীদের দায়িত্ব যদি মানে মানে কি বলবো অন্যের সাহায্যের উপর নির্ভর করতে হয়, রাষ্ট্র যদি একটা লামসাম একটা কিছু করে যদি মনে করে না, যে রাষ্ট্র তার সাথে তো সারা জীবনের জন্য দাঁড়িয়েছে। এখন এই সামটা আপনি বলতে পারেন যে এটা আরো বেশি হওয়া উচিত ছিল। আমিও মনে করি আরো বেশি হলে বেটার হতো। এবং আমি এটা নিয়ে রুল আউট করছি না যেটা যে সামনে হবে না। আপনি নিশ্চিত থাকেন এই গভর্নমেন্ট, নতুন যে রাজনৈতিক গভর্নমেন্ট এসছে তারা তাদের পাশে দাঁড়াবেন। আমাদের সময় যতটুক সামর্থ্য ছিল ওই গভর্নমেন্টের, আপনি জানেন আমাদের যেই ইকোনমি রেখে গিয়েছিল ফ্যাসিস্ট সরকার, সেই জায়গায় যে ভাঙাচোরা একটা ইকোনমিকে নিয়ে কোনো মতে জোড়াতালি দিয়ে লাগিয়ে যাতে 1.5 বছর পরে একটা ইলেকশন দিয়ে আমরা এসছি। তো এই জায়গায় এই গভর্নমেন্টের যতটুকু করার দরকার ছিল করছে। এবং আরেকটা বিষয়, আমরা খুবই সিরিয়াস ছিলাম, কারণ অনেকে আমরা দেখছিলাম যে কিছু কিছু ভুয়া লোক এসেও ঢুকে পড়ছে। সে বলছে যে আমি জুলাইয়ের সময় মারা গিয়েছি, আমি জুলাই আহত হয়েছি। কিন্তু এই যে আপনার অনেক ক্ষেত্রে এটার জন্য আমাদের পুরো লোকাল গভর্নমেন্ট গুলোকে ইউটিলাইজ করা হয়েছে। ডিসি, এসপি, ওসি, ইউএনও থেকে শুরু করে সবাইকে হচ্ছে যে এই বিষয়ে, এবং পুলিশ এজেন্সি গুলো দেখেছে যে তারা আসলে কিনা। প্লাস আমরা যারা বিপ্লবী ছিলেন তাদের থেকেও আমরা ফিডব্যাক নিয়েছি, নিয়ে এই কাজ, এটা খুবই কঠিন একটা কাজ। আপনি দেখেন বাংলাদেশের এই 54 বছর পরে মুক্তিযোদ্ধার লিস্ট নিয়ে কিন্তু অনেক ধরনের কথা আছে। অনেকে 2 বছর বয়স ছিল সেই সময়, উনিও মুক্তিযোদ্ধা হয়ে গেছেন। এবং এমন একটা সময় ছিল যারাই আওয়ামী লীগের একটু দালালি করেছেন তাকে মুক্তিযোদ্ধার কোটায় ঢুকিয়ে দেওয়া হতো, সেটাও হয়েছে। অথচ তার বয়স সে হয়তো 71-এ জন্ম হয়েছে। এই জিনিসটা, বাট আমাদের এই কাজটা খুবই মেটিকুলাসলি করা হয়েছে। এবং আমি বলবো যে যারা আহত হয়েছেন তারা সবাই বীর, সবাই আমাদের 24-এর যোদ্ধা। তাদেরকে আমরা স্মরণ করি এবং তাদের মূল্যায়ন সবসময় হচ্ছে। এক এক মেটিকুলাস শব্দের দায় আমরা এখনো বহন করে চলতেছি। আপনি আবার মেটিকুলাস শব্দটা ব্যবহার করছেন। এটা ছাড়তে পারতেছি না। মেটিকুলাসই সবকিছু মাথার মধ্যে ঘুরতেছে। তো কিন্তু শফিক ভাই ধরেন এই যে এখনো বোধহয় 140টা ডিএনএ টেস্টের অপেক্ষায় আছে এখনো। যতটুকু জানি বেশ কিছু মরদেহ উত্তোলনের নির্দেশ আছে, কার্যকর হয় নাই। ধরেন মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে যে বিতর্ক, তো ইমিডিয়েট পাস্ট জাস্ট ইমিডিয়েট পাস্ট, বিপ্লব শেষ, একটা সরকার আসলো, সেই সরকারও কিন্তু ধরেন প্রকৃত লিস্টটা করতে পারলো না যে আসলে শহীদ না, কত। অনেক আমি এই জায়গায় আপনার সাথে আমি একমত না। দেখেন জাতিসংঘ বলছে 1400, আপনাদের যে সনদ বা কাগজপত্র সেখানে হচ্ছে 800 কতজন, 54 জন বা 64 জন এমন জি একটা জি বিষয়। জি। তো এই যে গ্যাপটা ধরেন এগুলো হয় কি, এগুলো ধরেন জুলাইয়ের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে তাদের হাতে কিছু অস্ত্র তুলে দেয়। যে জাতিসংঘ বলে 1400, তোমরা বলো 800। যেটা হয়েছে যে আমার ডাইরেক্ট ওই লোকটার নাম, ওই লোকটার ঠিকানা, উনি কোথায় বেরিড হয়েছেন, এই পুরো এবং ওনার কে কে ফ্যামিলি মেম্বার আছে সেটাকে আমার দেখতে হয়েছে। প্লাস কিছু আমরা এখন আইডেন্টিফাইড আছে। আরেকটা হচ্ছে যে আপনি দেখেছেন যে কিছু তো ওরা পুড়িয়েও ফেলেছে। এখন এই যে লোকগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে বা যাদেরকে ধরেন এমন আনমার্ক গ্রেভে রাখা হয়েছে, যেটা আসলে আমরা ওই পুরো ওই সময়টায় এই জুলাইয়ের 36 দিনে যে আকাম কুকাম গুলো করেছে ওরা সব কি আমরা বের করতে পেরেছি? কেননা পুলিশের যারা এই কাজগুলো যারা করেছে তারা তো বেশিরভাগই পলাতক, তাদেরকে তো আমরা পাইনি। ফলে এই কাজগুলো খুবই সিরিয়াস একটা কাজ। 1400 জন কেন, এটা 2000 জনও হতে পারে। কেননা অনেক লোক, যেমন আমার এক রিলেটিভ, উনি ঢাকায় কাজ করেন, উনি আন্দোলনে গিয়েছেন, ওনার ফ্যামিলি জানেও না যে উনি আন্দোলনে গিয়েছেন। ঠিক আছে, উনার যে গ্রামের ওরা হয়তো বা আশায় ছেড়ে দিচ্ছে যে না এইরকম কি, যে
সে জানেও না যে সে এখানে হয়তো বা শহীদ হয়েছেন। এই টাইপের অনেক অনেক হয়েছে, কেননা এই আন্দোলনটা তো শুধুমাত্র ছাত্ররা করে নাই যে তার বাবা মারা তাকে ট্র্যাক ডাউন করছে, জানছে যে সে কোথায়। এই আন্দোলন করেছে শ্রমিকরা, এই আন্দোলন করেছে হকাররা, এই আন্দোলন করেছে বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর সমস্ত রিপ্রেজেন্টেটিভ এখানে ছিল। ফলে আপনি এই এই যারা যারা খুন হয়েছে, যারা যারা যাদেরকে পুড়িয়ে ফেলা হয়েছে বা যাদেরকে আনমার্ক গ্রেভে ওনারা করেছেন, সেগুলো তো পাওয়া যায়নি। আমি তো বলবো যে 1400 আরো বেশি হবে। এই কাজটা আরো টাফ হইতে অনেক সময় অনেক বছর লাগে। আপনি শ্রেবেনিকায় যারা মারা গেছে যে 8300 কতজন, আপনি দেখেন এটা 10 বছর লেগেছে ওরা এই কাজগুলো সম্পূর্ণভাবে করতে। আমরা এটা যদি ডিটারমাইন্ড থাকি যে কারা কারা মারা গেছেন, কি কি সার্কামস্টেন্সেস ছিল, কারা কারা এই লাশ গুমের সাথে জড়িত ছিল বা পুরানোতে জড়িত ছিল। আমরা এই যে রাজ্যে পুরানো হয়, এটাও তো আমরা জেনেছি ইয়ের পরে, যখন এই যে সাভারের ঘটনাটা আমরা জানলাম যে 6 জনকে পুরানো হয়েছে। তো এই জিনিসগুলো পুরো পিকচারটা যখন আসবে, তখন আমরা পুরো পাবো যে কতজন মারা গেছেন। আমাদের সময় 18 মাস খুবই অপ্রতুল সময়। এই সময়টুকু এই গভর্নমেন্ট যথেষ্ট ট্রাই করেছে। আমি বলবো যে এটা নিয়ে সারাদিন তাদের মিটিং ছিল। শফিক ভাই, 18 মাসকে আমি অপ্রতুল সময় বলবো না, কারণ 9 মাসে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 18 মাস খুব বেশি অপ্রতুল না। কিন্তু আপনি যদি বলি যে বিপ্লব পরবর্তী যেই সরকারকে আমরা দেখতে চেয়েছিলাম, আমরা সেই সরকারটা পাই নাই। আপনার সঙ্গে আমার অনেকদিন কথা হয় নাই। ধরেন বিপ্লব পরবর্তী আমরা একটা সরকার দেখলাম যেখানে এক গ্রুপ আসছে চিটাগাং থেকে, এক গ্রুপ আসছে এনজিও থেকে, ছাত্রদের মধ্য থেকে 3 জন আছে। আপনার ধারণা আছে কয়জন এনজিও থেকে এসছে? যেই গতিশীলতা দরকার ছিল সরকারের, না আপনি মানে না, এই যে আমরা একটা প্রায় শুনি যে এটা এনজিও গ্রাম ছিল, এনজিও সরকার ছিল, এনজিও থেকে কয়জন আসছে বলেন তো? 6 জন না 7 জনই তো না এনজিও। না, এনজিও থেকে আসছে মাত্র 4 জন। কারা কারা? এখানে ছিল ক্যারিয়ার ডিপ্লোম্যাট, এইখানে ছিল প্রফেসর একাডেমিক্স, এইখানে ছিল ফর্মার ব্যুরোক্রেট, এইখানে ছিল, হ্যাঁ আমি আপনাকে নাম ধরে ধরে, আমরা তো ক্যাটাগরাইজ করেছি, আমার এটা একদম মুখস্থ আছে। জি বলেন। হ্যাঁ, আর মানে প্রফেসর ইউনূস কিন্তু এনজিওর লোক না। প্রফেসর ইউনূস কোনো এনজিও করেন নাই, কোনো সময় করেন নাই, এনজিওর সাথে উনি ইনভলভ ছিলেন না। গ্রামীণ ব্যাংক কোনো এনজিও না, গ্রামীণ ব্যাংক একটা সোশ্যাল বিজনেস। এটা পুরো ক্যাপিটালিস্ট যে মডেল, সেই মডেলেই হয়। কিন্তু এখানে মেইন যে ডিফারেন্সটা সেটা হচ্ছে যে এটার প্রফিটটা ওনাররা নেন না, ওটা রিইনভেস্ট করেন। এই না, কিন্তু ধরেন যে আমি যেটা বলতে চাচ্ছি যে বিপ্লব পরবর্তী সরকারের মানে অধিকাংশ উপদেষ্টার বয়সী 50, 60, 70 এর কাছাকাছি এরকম বয়সের লোকজনও ছিলেন। তো এটা কেন হলো? মানে ধরেন যে চিটাগাং থেকে কতজন বলেন তো? চিটাগাং থেকে বোধহয় 7 জন নাকি? 7 জন। না না, এটা এটা ওই দিকে ওই চিটাগাং রিজিওনালিজম নিয়ে তো থেকে কেউ 7 জন, দেখেনি। এনজিও থেকে কয়জন, আপনি উপদেষ্টা 3 জন, এখন আপনি যদি প্রফেসর ইউনূসকে চিটাগাং এর মানুষ হিসাবে দেখতে চান, এই না, না, না। রিজিওনাল এই 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 আমি স্কোপে আমি কেউ আমি আপনাকে দেখেনি। বোঝাতে পারছি না শফিক ভাই, আমি আপনাকে বোঝাতে পারছি না যে আমি বলতে চাচ্ছি যেই গতিতে জুলাই বিপ্লবটা হলো, সেই জাতীয় সরকার, সেই জাতীয় গতিশীল সরকার ছিল না। আপনি সারাদিন বসে বসে মিটিং করতে পারেন, আপনি সারাদিন বসে বসে ভাবতে পারেন, কিন্তু আপনি মূল জায়গাটা ধরতে পারেন নাই। 2-1 টা সেক্টর ছাড়া, ইকোনমিক সেক্টর, বাংলাদেশের প্রতি ইন্ডিয়ান থ্রেট, এই 2-1 টা জায়গা ছাড়া আমি খুব বেশি সাফল্য কিন্তু দেখি নাই আপনাদের, দেখি না। না, আমি আপনার সাথে একমত না। আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্ট খুবই সফল একটা গভর্নমেন্ট ছিল, এবং তাদের যে কাজগুলো তারা খুবই সুচারুভাবে করেছে, এবং যে কাজগুলো এটা আপনি সামনের দিনগুলোতে আরো এটা প্রতিভাত হবে, দেখবেন যে কাজগুলো আরো মানে ইট উইল শাইন লাইক এনিথিং। আমি বলবো যে এই গভর্নমেন্ট যে কাজগুলো করেছে, 5টা মেজর কাজ করেছে, এই 5টা মেজর কাজ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় থাকবে। প্রথম কাজ ছিল খুবই দ্রুত পিস অ্যান্ড স্ট্যাবিলিটি আনা। এই হাসিনার যে অপকর্ম, তার পার্টির যে অপকর্ম, পুরো সারা দেশ পুষেছিল। সেই জায়গায় এই যে ইন্টারিম গভর্নমেন্ট দেখেন 15 দিন পুলিশই ছিল না, সেই জায়গায় তারা যে রোলটা প্লে করেছে, পিস অ্যান্ড স্ট্যাবিলিটি এনেছে, ফলে রিভেঞ্জ কিলিং কিছুই হয়নি। তারপরে তারা রিফর্মের যে কাজগুলো করেছে, যেই 133টা ল করেছে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো ফিউচার প্রত্যেকটা বিষয়ে ল এই 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 যে তারা যে লটা করেছেন সেটাকে ফলো করবে, এর বাইরে যাবে না।
বিকজ তারা এই কাজগুলো খুব চিন্তা ভাবনা করে গেছেন এবং ব্রডার একটা কনসালটেশনের মাধ্যমে এই লগুলো হয়েছে। এটা হচ্ছে রিফর্মের কাজ। 4 নম্বর হচ্ছে ইকোনমিক যে ড্যামেজ ছিল সেটাকে ওনারা রিপেয়ার করেছেন। একটা ব্যাংকিং সেক্টর টোটাল ধ্বংস হয়ে গিয়েছিল, দেশের এমন কোন ইনস্টিটিউশন নাই তারা এটাকে ইয়ে করে নাই। $234 বিলিয়ন তারা বাইরে নিয়েছে, সেখানে ওনারা এটাকে ইকোনমিক রিপেয়ারের কাজ করেছেন। তারপরে আপনি দেখেন দেশের যে পিস অ্যাকাউন্টেবিলিটি আনা, যে জুলাইয়ের যে কিলিং যেটা হয়েছে তারও পর আগে যেগুলো এক্সট্রা জুডিশিয়াল মার্ডার হয়েছে বা গুম হয়েছে সবগুলোকে সামনে এনে খুব দ্রুত ইনভেস্টিগেট করে এদেরকে একটা যাতে ট্রায়াল গুলো হয় সেই কাজগুলো সম্পূর্ণ করে, এবং খুবই টাফ একটা কাজ। মানে এইখানে তো শুধুমাত্র আওয়ামী লীগের লোকও জড়িত না, এখানে সিকিউরিটি ফোর্সের লোকগুলো জড়িত, যারা কেউ কেউ হয়তো সার্ভ করছিলেন। তো এই লোকগুলোকে আপনি অ্যাকাউন্টেবিলিটিতে আনা, সেই কাজটাও হয়েছে। এবং লাস্ট যেটা কাজ বাংলাদেশে যেটা গত 20 বছরে হয়নি, সেটা হচ্ছে দেশে একটা সুচারুভাবে একটা ইলেকশন করা, সেই কাজটা ওনারা করেছেন। আপনি ইউরোপিয়ান ইউনিয়নের আপনি রিপোর্টটা পড়েন বা কমনওয়েলথ রিপোর্টের পড়েন, তারা সবাই বলেছে বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে সুন্দরতম ইলেকশন হয়েছে কিনা তারা সন্দেহ প্রকাশ করেছে। তো এর চেয়ে আর কি দেয়, আপনার একটা দেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য এইরকম একটা ইলেকশন দরকার ছিল। দেশের মানুষ একটা ডেমোক্রেটিক ট্রানজিশন, একটা যাতে পলিটিক্যাল পার্টি আবার টেক ওভার করেন এবং দেশকে আবার এগিয়ে নিয়ে যান, সেই কাজটা করা হয়েছে। এই যে 5টা যে মেজর কাজ করা হলো, আপনি পিস প্রথম কাজটাই বলি না, পিস এন্ড স্টেবিলিটি যদি আপনার ঠিক না হতো, দেশে আপনি লার্জ স্কেল কিলিং হতেন, রিভেঞ্জ কিলিং হতেন, মানুষ তো খুশি ছিল। এই কাজটা কিন্তু হয়নি। অন্যান্য দেশে গিয়ে দেখেন, জি শফিক ভাই ধরেন সেই এটা প্রফেসর ইউনূসের লিডারশিপের কারণে দেশে এই কোনো ঘটনা ঘটেনি। না, আমি আপনাকে আমি তো বলেছি যে আমাদের ইকোনমিক যে জায়গাটায় হাসিনা নিয়ে গিয়েছিল সেই জায়গাটা থেকে দেশের ইকোনমিক জায়গাটাকে স্টেবল করা, বিভিন্ন দায় দেনা পরিশোধ করা, একটা কাঠামোর উপর বেস তৈরি করার ক্ষেত্রে খুবই ভালো ভূমিকা ছিল ডক্টর ইউনূস। এবং আমি সবচেয়ে বড় কৃতিত্ব দেই যে জাতিসংঘকে দিয়ে এই রিপোর্টটাকে রেডি করা, নাহলে কিন্তু এটা পুরাটাই এখন মানে উড়াই দিত আর কি সবাই। মানে এখন যা দেখছি ইউএন রিপোর্টের কারণে, ইউএন ইনভেস্টিগেশন এবং রিপোর্টের কারণে কিন্তু এটা সম্ভব হচ্ছে না। পাশাপাশি ধরেন হ্যাঁ ওইটা তো অনেক বড় চ্যালেঞ্জ, সেই জায়গাটায় ধরেন আমাদের সশস্ত্র বাহিনীর একটা বড় অংশ কাজ করেছে ল অ্যান্ড অর্ডার স্টেবল করার জন্য, কিন্তু আমাদের আসলে প্রত্যাশার জায়গাটা অনেক বেশি তো শফিক ভাই, যার জন্য ধরেন আমরা এই জায়গাগুলোকে আরেকটু মনে হয় যেন সরকারটা যদি আরেকটু স্ট্রং হতো, যদি আমি মনে করি খুব স্ট্রং একটা গভর্নমেন্ট ছিল। 18 মাসে ভাই 18 মাসে একটা মন্ত্রীর জবাবদিহিতা আমরা পাই নাই, একটা মন্ত্রিসভায় কোনো পরিবর্তন হয় নাই, একটা জায়গা মানে বারবার বলা হচ্ছে যে এই মন্ত্রণালয় পারছে না, হোম মিনিস্ট্রি হচ্ছে না, এটা হচ্ছে না, কিন্তু উনি সামহাউ উনি কাউকে সরান না, উনি কাউকে চাকরি খান না, এরকম একটা বিশাল এক থিওরি সামনে আসলো। না, আমি আপনার সাথে আমি মনে করি ওনার সাথে যারা ছিলেন তারা সবাই ভালো পারফর্মার ছিলেন এবং আমি মনে করি দে সেট এ ভেরি গুড প্রেসিডেন্স। আপনারা আমি মনে করি আপনারা যে কাজগুলো হয়েছে সেগুলো আপনারা খুব ভালোভাবে দেখেন, ইনভেস্টিগেট করেন যে কাজগুলো করার। আপনি হোমের কি বলেন, আমি তো মনে করি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ডিড এ ব্রিলিয়ান্ট জব। দেশে পুলিশ ফোর্স নাই, পৃথিবীর কোন দেশে হয়েছে যে আপনার একটা পুলিশ ফোর্স নাই আপনি দেশকে চালাবেন? আপনি একের পর থানায় যেয়ে দেখা যাচ্ছে যে 2-3 জন করে অফিসার এসে রিপোর্ট করছে। আপনার প্রথম 7-8 দিন তো ছেলে মেয়েরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে, তো সেই জায়গায় আপনার আমরা একটা বিশাল একটা জটিল সময় পার করে এসেছি, এবং ওই সময়টায় ডক্টর ইউনূস যদি না থাকতো আমরা হয়তো আমাদের প্রতিবেশী রাষ্ট্রের আমি আপনাকে প্রথম 1 মাসের চ্যালেঞ্জের কথা বলি, প্রথম আমরা নেওয়ার পরেই আপনি দেখেন কি অবস্থা। প্রথমে হলো কি জন্য 15ই আগস্ট ঘিরে বিশাল, কোনো পুলিশ নাই প্রথম 7 দিনে, কোনো পুলিশ নাই, পুলিশ এসছে 14-15 তারিখের দিকে অগাস্টে। হ্যাঁ, ওই সময়টা আপনি দেখেন মাইনরিটি পিপলকে প্রোটেকশন দেওয়া, দেশের ল অ্যান্ড অর্ডারকে ঠিক রাখা। আপনি তো নিউ ইয়র্কে থাকেন, আপনার মনে আছে নিউ ইয়র্কে এক সময় কি যেন পাওয়ার কাট হয়েছিল, এতে অনেক জায়গায় চুরি ডাকাতি বেড়ে গিয়েছিল।
প্রচুর ইয়েছে। আমাদের এই জায়গায় একটা ভয়াবহ সিভিল ওয়ার লাইক সিচুয়েশনে পুলিশ যেখানে নাই, ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ মানে সাকসেসফুলি কাম থিং ডাউন। এই কাজটা ওনারা খুব ভালোভাবে করেছেন। না তারপরে আমি 15ই আগস্টে আবার জি, একটা বড় রকমের হানাহানির সুযোগ ছিল, সেই জায়গাটাকে ইয়ে করা হয়েছে। তারপরে 22শে আগস্ট থেকে আপনি পরপর 6টা মেজর বন্যা হয়েছে, হুম। সেটাকে ট্যাকেল দেওয়া হয়েছে। আনসারের একটা বড় বিদ্রোহ হয়েছে ভয়াবহ রকমের, সমস্ত হাজার হাজার আনসার এসে আপনি ওইটাকে আপনার পুলিশও নাই যে আপনি আমি এটাকে ট্যাকেল আমি দিবেন। আমি আপনার সাথে কোনো এই বিষয়গুলোতে কোনোই দ্বিমত নাই আমার। অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়েছে এবং যে পরিস্থিতি ছিল সেটি ট্যাকেল করা ডক্টর ইউনূস না থাকলে এবং আন্তর্জাতিক সমর্থন না থাকলে আমার মনে হয় যে অন্য কারো পক্ষে এটা আরো অনেক কঠিন হয়ে যেত। যেহেতু ডক্টর ইউনূস ছিলেন চিফ অ্যাডভাইজারের দায়িত্বে, আন্তর্জাতিক সমর্থন সবকিছু মিলিয়ে আমরা ওটা উতরে উঠেছি। কিন্তু আমাদের যেহেতু প্রত্যাশা থাকে অনেক বেশি, সেই জায়গাতে ধরেন আমি যদি বলি ইউএন রিপোর্ট বা পরবর্তীতে আপনি যদি বলেন যে গুম খুনের ঘটনায় সার্ভিং অফিসার সহ যে অনেকের বিচার শুরু হওয়া, বিডিআর যে স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট সহ বেশ কিছু কাজ অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং এগুলো মানুষের মনের খুব কাছাকাছি। কিন্তু যেহেতু ধরেন এরকম একটা রক্তক্ষয়ী বিপ্লবের পরে আমাদের যে আরো গতিশীল সরকার ছিল এবং ধরেন আনফরচুনেটলি ছাত্র প্রতিনিধি যারা যে ঢুকলো সরকারে যে ৩ জন, তাদের ভূমিকা নিয়েও তো অনেক প্রশ্ন আছে। ভাই তোমরা জুলাই বিপ্লবের আপনি প্রতিনিধিত্ব ইনভেস্টিগেট করতে করেন না, দেখেন না ওনারা কি তোমরা কোনো কিছু খারাপ কিছু করেছেন কিনা। তোমরা জুলাইয়ের প্রতিনিধিত্ব করতে যে আছে যাই হোক এটা নিয়ে আর এগোতে চাই না। তো আমি অন্য প্রসঙ্গে একটু যেতে চাই যে হাসিনা ফিরে আসতে চায়। হাসিনা বলছে যে সে আসবে। এই ডিসেম্বরেই আসবে এবং সে নাকি তার সাঙ্গপাঙ্গদেরও নির্দেশ দিছে যে সবাই প্রস্তুত হও একসাথে যে হানা দিব বাংলাদেশে। তো কি মনে করেন আপনি? মানে উনি কালকে আসুক না, উনি কালকে আসুক না, হু কেয়ার্স, কালকে আসুক। উনি তো একটা কনভিক্টেড ক্রিমিনাল, কালকে আসুক। ওনার যদি এতই ওনার হ্যাডম দেখাইতে মন চায়, উনি কালকে ছানা পোনা সব নিয়ে কালকে আসেন না, এসে বিচারের আমরা তাকে, আমি নিশ্চিত যে এই গভর্নমেন্ট তাকে সুবিচার নিশ্চিত করবে। তার যদি এরকম ইয়ে থাকে, হ্যাঁ, দেশপ্রীতি থাকে, হ্যাঁ, তাহলে আসুক। তার এগেইনস্টে 650টার বেশি কেস আছে। 650 তো কম, কারণ পুরো 16 বছরে উনি যেই পরিমাণ গুম খুন এবং এক্সট্রা জুডিশিয়াল মার্ডার করেছেন, যেই চুরি চামারি যেগুলো নেতৃত্ব দিয়েছেন তিনি আর তার বোন, তো এগুলোর প্রত্যেকটার তো বিচার হবে। ওনার যদি ইচ্ছা হয়, উনি যদি রিয়েলি দেশপ্রেমিক হন, সোফার দেশপ্রেমিক হলে তো আর বাচ্চাদের খুন করতেন না, দেশপ্রেমিক হলে তো মানুষকে গুম করে রাখতেন না, দেশপ্রেমিক হলে একটা ছোট ছোট ছেলে মেরে 8 বছর আটকায় রাখতেন না, দেশপ্রেমিক হলে ব্যাংকগুলোকে লুট করতেন না। ওনার যদি সেই সত্যিকার অর্থে একদম উনি আমি আমার ইয়ে জনগণের আসুক, কালকে আসুন না, কে তাকে মানা করেছে? ঠিক না? উনি ইয়ে হচ্ছে যে উনি অনেক বড় বড় কথা বলতেন যে আমি পালাবো না, ইয়ে উনার সমস্ত পাওয়ারের উৎস ছিল উনার সিকিউরিটি ফোর্স, তারা গুম খুম করে দিত আর উনি ওইটার একটা ওই জোশে চলতেন। যখন দেখছে যে এরা আর উনাকে বাঁচাবে না, উনি সুরসুর করে ইন্ডিয়া চলে গেছে। ঠিক আছে, উনি একটা ভিতুর ডিম, না একদম ওইটাই ভিতুর ডিম। হ্যাঁ, বা যদি আপনার সত্যিকার অর্থে সেটা ইয়ে থাকে, আসেন না ভাই, আসেন এসে যে যে আপনি ফেস করেন যে এই কেসগুলো আছে। এই জায়গাটায় শফিক ভাই আমার একটা প্রশ্ন যে তাকে ইন্ডিয়া কারা যেতে দিল? মানে অন্তর্বর্তী সরকার এই জায়গাটায় কোনো টাচই করে নাই। মানে আহ, এই সুযোগটা কিভাবে সৃষ্টি হলো বা কারা তাকে যেতে দিল? এই যেতে দেওয়া যারা তাকে এটা সুযোগ করেছে তারাও তো পালিয়ে গেছে, তাদেরকেও তো আমরা ধরতে পারি নাই। সুযোগ তো উনি যান নাই, উনার সাথে যারা অনেকে সাঙ্গপাঙ্গ ছিলেন এরা অনেকে বেশিরভাগ তো নাই। অনেকে আপনারা ধরতে পারতেন কিন্তু ধরেন নাই। মানে আপনারা যে না, সময় তৈরি করে আমি এটা এগ্রি করি না। আপনাদের উপর কি কোনো চাপ ছিল? আপনাদের উপর আমাদের মানে না, কোন জায়গায় না, চাপ ছিল? কোনো চাপ ছিল না। চাপ থাকলে তো প্রফেসর ইউনূস ইউএন কে দিয়ে এটা ইনভেস্টিগেট করাতেন না, যে গুম খুন গুলো। চাপ থাকলে তো প্রফেসর ইউনূস এই যে আইসিটির মাধ্যমে যে বড় বড় কেস গুলো, তার মধ্যে র্যাবের অফিসাররাও ছিলেন, তাদেরকে কেস হতো না বা এটা ট্রায়ালই হতো না। কোনো চাপ প্রফেসর ইউনূস কোনো চাপ নিতেন না, কোনো চাপের উনি ওগুলোকে কেয়ার করতেন না। উনি ওনার কাজগুলো করেছেন খুব নির্দিষ্ট চিত্তে
এবং দিনের পর দিন একটা দিনও উনি ছুটি নেন নাই, না, এমন প্রফেসর কোনো দিন নেই উনি কাজ করেন নাই। ভাই, ডক্টর ইউনুসের কাজের স্টাইলটা একটু ডিফারেন্ট। ধরেন আমি এটা আমার পর্যবেক্ষণ। কিন্তু ধরেন যে জায়গাগুলো আমি যদি বলি যে এই যে আয়নাঘর পরিদর্শনের ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা আসলো। তারপরে তিনি ঠিকই ভিজিট করলেন। তো উনি এক ধরনের কি বলবো ধরেন ডক্টর ইউনুসকে আসলে অস্বীকার করা বা তাকে চাপ দিয়ে কিছু করানোটা মুশকিল। সেটা আমরা বুঝি। এটা সবাই বোঝেন। কিন্তু যেই জায়গাগুলো আরকি ধরেন হাসিনাকে যারা এই আ রাষ্ট্রীয় হেলিকপ্টার, রাষ্ট্রীয় সামরিক বিমান ব্যবহার করে ভারতে দিয়ে আসলো। তারা আবার ফেরত আসলো। তারা আবার যথাসময়ে পালিয়ে গেল। এই জায়গাগুলো আপনাদের কিছু ঘাটতি ছিল এবং যেহেতু গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, প্রশাসন সব জায়গায় যেহেতু হাসিনা লোকজন বসা, সেই জায়গাটা আপনারা আসলে কঠোরভাবে দমন করতে পারেন নাই। আপনাদেরও কিছু এই জায়গাগুলো আপনাকে স্বীকার করতে হবে শফিক ভাই। না, আপনার এটাও স্বীকার করতে হবে যে যারা করেননি। নেতৃস্থানীয় ছিলেন তারা সবাই পালিয়ে গিয়েছিলেন। তো ফলে আমাদের এই মানে যেই লোকগুলো অর্গানাইজ করেছিল এই পালানোতে এরা না, কেউই ছিল না। এমন না যে একজোটে সবাই পালিয়ে গেছে। সবাই ধীরে পালিয়েছে। ৩ মাস, ৬ মাস, ৮ মাস এরকম সময় পালিয়ে গেছে। তো এখন আমি জানি না আপনার কাছে এই তথ্যগুলো আছে কিনা আপনি এবং শোনেন, এগুলো এগুলো যে আপনি ইনভেস্টিগেট করবেন, জি, আপনার পুলিশই তো নাই। ১ম ২-৩ সপ্তাহ তো কাকে দিয়ে আপনি ইনভেস্টিগেট করবেন? আপনি এনএসআই এর লোকগুলো আপনাকে খবর দিবে। এনএসআই তো নাই। এনএসআই ছাত্রলীগে ভরা। এরা সব পালিয়েছে। ছাত্রলীগের ম্যাসিভ নাম্বার অফ ছাত্রলীগারকে দিয়ে এনএসআই আপনি পুরো ডাম্পিং গ্রাউন্ড করা হয়েছিল। তো এই লোকগুলো যদি পারেন, আপনি বলেন আপনি একজন এসে বলল যে এই সেক্রেটারির এগেইনস্ট এ এতগুলো অভিযোগ আছে যে উনি হাসিনার দোসর ছিলেন। এখন এই সেক্রেটারির এই যে দোসর যে ছিল এটাকে প্রমাণ আপনাকে কে করবে? আমি আপনি তো পারবো না। এটা প্রমাণ করবে হচ্ছে ইন্টেলিজেন্স গ্যাদারিং এর মাধ্যমে। যে ইন্টেলিজেন্স এর গ্যাদারিং করবেন সেই ইন্টেলিজেন্স অফিসারই তো নাই রে ভাই। আপনার লোকটা কোথায়? যে এটা গ্যাদারিং করবে। আপনি কি একটা ভয়াবহ একটা পরিস্থিতি এই নিয়ে এটা কাজ করতে হয়েছে। আপনি কেউ এই যে কেউ তো পুরো ফাইল নিয়ে এনএসআই ফাইল নিয়ে বিদেশে চলে গেছেন। ছাত্রলীগের এটা একটা ছিল, ছাত্রলীগের একটা সেকেন্ড উইং ছিল এনএসআই। তো ওইখানে নতুন অফিসার এসছে, তারা কাজগুলো আবার গুছাচ্ছে। এই গুছাইতে তো অনেকদিন চলে গেছে। এটা আপনি হোক, পৃথিবীর যেকোনো দেশের হোক না কেন, এটা ইম্পসিবল। আপনি একটা লোককে এমপ্লয়মেন্ট করবেন যে না আমি উনাকে ক্যাবিনেট সেক্রেটারি বানাবো। এখন এই লোকটাকে ক্যাবিনেট সেক্রেটারি বানানোর আগে রাষ্ট্রপ্রধান কি করেন? উনি ওর ব্যাপারে ইন্টেলিজেন্স গুলো উনাকে বলে। ডিজিএফআই একটা উনাকে রিপোর্ট দেয়, এনএসআই একটা রিপোর্ট দেয়, তারপরে ব্যুরোক্রেটিক দিয়ে থেকে ওনারা রিপোর্ট পান। সেই রিপোর্ট গুলোই তো নাই। কে রিপোর্টটা করবে কে? এটা অনেকে বলে যে এই আপনারা এই দোসরকে রেখে দিয়েছেন। এখন দোসর যে সে যে দোসর ছিল এটা প্রমাণের জন্য তো আপনার ১৫ বছরে তার ফাইল নিয়ে টান দিতে হবে। এই ফাইলটা নিয়ে টানটা দিবে কে? এগুলো প্র্যাকটিক্যাল যে প্রবলেম গুলো কি ভয়াবহ ছিল আপনার কোন, আমি বলব যে অনেকের এটা ধারণায়। আর আমরা ওই সময় এটা বললে মানুষের আস্থাটা কম আসতো। আমরা সেই জন্য এই কাজগুলো চুপচাপ ছিল। নির্দিষ্ট চিত্রে যতটুক পারা যায় সে কাজগুলো করা হয়েছে। না আসলে শফিক ভাই আমি তো অনেক দূর থেকে দেখি তো যার ফলে একটা ঈগল ভিশন এখানে কাজ করে এবং অনেক ইনফরমেশন এর যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো থেকেই আসলে বলা যে আমাদের তো ধরেন ডক্টর ইউনূস সরকারের প্রতি ধরেন ১ম থেকে তো একেবারে অ্যা মানে পূর্ণ সমর্থন ছিল। এবং ধরেন যে দীর্ঘদিন আমাদেরকে এটাও শুনতে হয়েছে আপনারা একটা অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখতে চান। আপনারা ডক্টর ইউনূসকে ৫০ বছর ক্ষমতায় রাখতে চান। আপনারা গণতন্ত্র আমরা ফেস করছি, এটা ফেস করছি। কিন্তু একটা সার্টেন টাইম পরে যে আমাদের মনে হলো যে না, এই সরকারটা আমরা যেভাবে চাচ্ছিলাম সেভাবে কাজ করছে না বা সেভাবে পারছে না কাজ করতে। কারণ আপনারা তো ভেতর থেকে কাজ করেন, আমরা একদম উপরের থেকে দেখছি। আরো আমি যেহেতু আরো দূরে আছি, আমাদের দেখতে আরো সুবিধা আরকি। একদম গ্যাপ গুলো দেখা যায় কোথায় কি। তো সেই শোনেন, জায়গাগুলো আমরা জি, আমরা পুরো ১৮ মাসে ২২০০-২৩০০ টা আন্দোলন হয়েছে। হুম, আপনি এটা চিন্তা করা যায় এই আন্দোলন কই গেল? দেখেন এই নতুন গভর্নমেন্ট আসছে কেউ আর আন্দোলন নাই। যমুনা কিছু হইলে যমুনা যায় ঘেরাও করো, এইখানে করো। হ্যাঁ, এবং এই যে গভর্নমেন্টের যে ডিলেমা, গভর্নমেন্ট কি ফুল ফোর্স ইউজ করবে এদেরকে ডিসপার্স করার জন্য? ডিসপার্স করবেন আপনি একটু জল কামান দিয়ে টিচারদেরকে পানি মারা হয়েছে।
ওই অমনি আমাদের লেফটিস্ট ভাই বোনরা বলা শুরু করলেন, এই গভর্নমেন্ট কি আমরা চেয়েছিলাম? তাহলে আপনি তো গভর্নমেন্টের রুল অফ ল কে ইস্টাবলিশ করার সুযোগ দিবেন তো, সেটাও তো দিতে, মানে এই বিপ্লবটা হওয়াতে অনেকের অনেক ধরনের আকাশ কুসুম চিন্তা হয়েছে যে গভর্নমেন্ট মানে হচ্ছে হাত পা গুটিয়ে পকেটে হাত দিয়ে চুপ করে বসে থাকবে, সেটাও তো হয় না। তো এই যে প্রবলেম গুলো, সেগুলো একদম প্র্যাকটিক্যালি আমি একদম কাছের থেকে দেখেছি। তারপর আমি বলবো এই গভর্নমেন্ট, হোম মিনিস্ট্রি বলেন, সবই দে ডিড এ ফ্যান্টাস্টিক জব, 100% ফ্যান্টাস্টিক জব। না, আপনার আপনার জায়গা থেকে এটা আপনার মানে বলাটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এটা তো আমি দ্বিমত করব না আপনার সাথে। আপনি আপনি যেটা মনে করছেন। কিন্তু ধরেন এই যে আন্দোলনগুলো হলো, বা ধরেন আমি তো একটা জায়গায় দেখেছি ডক্টর ইউনূসের যে আন্তরিকতার যে জায়গা, ধরেন তিনি প্রায় দীর্ঘ ৭-৮ মাসেরও বেশি সময় একেবারে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে জেনারেল পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখছেন। কিন্তু সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার কোথাও প্রয়োগ হয়েছে এমন কোনো ঘটনা আমরা পাই নাই। সেইটি যদি প্রয়োগ হতো, হয়তো চাঁদাবাজি আরো নিয়ন্ত্রণে থাকতো, হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হতো। এই যে আন্দোলনের কথা বলছেন, অসহযোগিতার জায়গাগুলো কোথায় কোথায় ছিল? রাজনৈতিক অসহযোগিতা, প্রশাসনিক অসহযোগিতা, সামরিক বাহিনীর অসহযোগিতা, একটু যদি ক্যাটেগরি করে বলেন, আমার মনে হয় যে এই দায়গুলো, ধরেন অনেক দায় কিন্তু ডক্টর ইউনূসের উপরে যে বর্তায়, এবং ধরেন তিনি যেই জনপ্রিয়তা নিয়ে কাজ শুরু করেছিলেন, ১৮ মাস শেষে কিন্তু সেই জনপ্রিয়তা তলানিতে এসে না, ঠেকেছে। আমি এটা আপনার সাথে একমত না। তো এই আমেরিকার অসহযোগিতার জায়গা কি? আমাদেরকে ইউএস ডিপ্লোম্যাটরা বলেছে তারা প্রতি মাসেই এই গভর্নমেন্টের অ্যাপ্রুভাল রেটিং দেখতো, এবং তারা বলেছে থ্রু আউট দ্য 18 মান্থস এই গভর্নমেন্টের অ্যাপ্রুভাল রেটিং, প্রফেসর ইউনূসের লিডারশিপের অ্যাপ্রুভাল রেটিং হাই 70s ছিল, মানে 75-এর উপরে ছিল। ইটস অ্যামেজিং। আপনি আপনি যদি মনে করেন, আপনি মনে করেন যে এই গভর্নমেন্ট আনপপুলার ছিল, আমি তো দেখি না, যথেষ্ট পপুলার, খুব ভালো কাজ করেছেন। এবং আমি বলবো আপনারা, এই মানুষের হাই এক্সপেকটেশন হয়েছিল, বিকজ তারা জানে না গভর্নমেন্ট আসলে কিভাবে কাজ করে। মানুষের এই হাই এক্সপেকটেশনটা আনপপুলার অনেক হয়েছিল। ক্ষেত্রে অমূলক ছিল। আমি বলছি স্বপ্নভঙ্গ হয়েছিল। মানে এই না, স্বপ্নভঙ্গটা অনেক দেখা হতে স্বপ্নভগ্ন হয়নি কোনো আপনি দেখেন যদি মার্ডার রেট ধরেন, আমি পুরো 54 বছরের আমি বাংলাদেশের মার্ডারের পুরো রেট নিয়ে এসেছি। বাংলাদেশে প্রতিদিন মার্ডার হয় 10 থেকে 11 জনের মতো, এটা একদম অল থ্রু। যেই বছর গভর্নমেন্ট বেশি সিকিউরিটি ফোর্স দিয়ে কিলিং করে, যেমন হাসিনা 2018 সালে করেছে, 2024 সালে করেছে, 2013 সালে করেছে, ওই সময় দেখবেন যে এই রেটটা একটু বেড়ে যায়। বাট ওভারঅল বাংলাদেশের ক্রাইম রেট অলমোস্ট সেম ছিল, এই ইন্টারিম গভর্নমেন্টের আমলেও এটা সেম ছিল। আপনি পারলে পুলিশের থেকে পুরো ডেটা গুলো নিয়েন, এই পুরো ডেটা এটা রিফ্লেক্ট করে। তো ফলে মানুষ কিছু কিছু একটা জিনিস হয়েছে, মানুষকে বিভ্রান্ত করেছে এই হাসিনার দোসরের কিছু নিউজ পেপার এবং টিভি স্টেশন, কেননা তারা তো এদের দ্বারা নিয়ন্ত্রিত। তারা দেখাইতে চেয়েছে যে এই গভর্নমেন্ট একটা মবক্রেসি ছিল, মবক্রেসিকে এরা উৎসাহিত করেছে। দ্যাট ইজ এ ব্ল্যাক অ্যান্ড লাই। বাংলাদেশে সব সময় মব ছিল, সব ধরনের মব ছিল। এক হাসিনার লগি বইটাকে তারা মব বলতে ভয় পায়, অথচ বিএনপি আর জামাতের মধ্যে যে ক্ল্যাশ হয়েছে সেটাকে ওরা মব বিষয়ে চালা যায়। হাইকোর্ট প্রান্তরে এই স্টুডেন্টরা যে যারা করাপ্ট জাজদের স্যাকিং চেয়ে যারা আন্দোলন করেছে, এটাকে পর্যন্ত ওরা মব বলে। এটা তো একটা আন্দোলনের পার্ট। না, তো কিন্তু আমি বলবো যে এই গভর্নমেন্ট এই যে এত দোসরদের মিডিয়ার এত নেগেটিভ ক্যাম্পেনের পরেও তারা তাদের অবস্থানটা ধরে রেখেছিল, এবং তারা পপুলার ছিল, আমি বলবো। না, কিন্তু আপনাদের তো ধরেন, আমি যদি বলছিলাম যে আপনাদের বাধার জায়গাটা কি ছিল? অসহযোগিতার জায়গা কি ছিল? না, ধরেন আমরা পূর্ণ সহযোগিতা পেয়েছি, পলিটিক্যাল পার্টিগুলো পূর্ণ সহযোগিতা হয়েছে, কিন্তু আমাদের একটা সমস্যা হয়েছিল, যেমন ধরুন মাজারে অ্যাটাক। মাজারে অ্যাটাকে যেটা হয়েছে যে যেগুলো দূর দূরান্তে হয়েছে, প্রত্যন্ত গ্রামে, তখন দেখা যাচ্ছে 7-8-10 হাজার লোক অ্যাটাক করছে একটা মাজারে, পুলিশ আছে মাত্র 40 জন। আর পুলিশের কনফিডেন্স এত লো ছিল, পুলিশের পক্ষে তো ওদেরকে টিয়ার গ্যাস ক্যান, কোন ইভেন লাঠিচার্জ করার মতো অ্যাবিলিটি তার ছিল না। পুলিশের মধ্যে ভয় ছিল যে তারা লিঞ্চিং এর শিকার হয় কিনা। তো সেই জন্য দেখেন অনেকগুলো মাজার অ্যাটাক হয়েছে। তারপরেও পলিটিক্যাল পার্টিগুলোর থেকেও এই সময় আমরা যে খুব বেশি সহযোগিতা পেয়েছি আমি বলবো না। যেমন আপনি ইয়ের কথা বলেন, এই যে গোয়ালন্দের কথা বলেন,
পলিটিক্যাল পার্টিগুলোর সাথে দফায় দফায় মিটিং করা হয়েছে, কিন্তু ইভেনচুয়ালি তো এটা এই অ্যাটাকটা থামানো যায়নি। তো এইটা হয়েছে। এই একটা বিপ্লবোত্তর যে ক্যাওটিক সিচুয়েশন হওয়ার কথা, তার কিছুই হয়নি। আমি বলবো যে ইন্টারিম গভর্নমেন্ট ডিড এ ফ্যান্টাস্টিক জব। তারা তাদের এই কাজগুলো করেছে। আর মানুষের মধ্যে একটা ইয়ে ছিল যে এই গভর্নমেন্ট কোনো ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করবে না, এবং সেটা তারা চেষ্টা করেছে। তার মধ্যেও যে কাস্টোডিয়াল ডেথ হয়নি আমি এটা না বলবো না, বাট এটা ইয়ে হয়েছে যে আপনি ধরেন ইয়েতে যে মানুষ আমাদের লেফটিস্ট এবং কিছু দোসর মিডিয়া ব্লেম করতে চায় যে গোপালগঞ্জে যে 5 জন মারা গেল গুলিতে, এরা দোষ দিতে চায়, আমাদেরকে দোষ দিতে চায় যে এটা একটা এক্সট্রাজুডিশিয়াল কিলিং হয়েছে, এর জন্য বিচার হবে। কিন্তু আপনি জানেন এইখানে 10-15 হাজার লোক যে তারা এই যে আমাদের জুলাইয়ের যারা যোদ্ধা তাদেরকে লিঞ্চিং করতে গিয়েছিল, তাদেরকে সরিয়ে আনার সময় তারা অ্যাটাক করেছে। তো মিলিটারি পুলিশ তারা ইন ডিফেন্স, তারা ডিফেন্সিভ হয়ে তখন তারা মানে তার জীবন বাঁচানোর জন্য তারা গুলি করতে বাধ্য হয়েছে। ওটা নিয়ে কিন্তু আপনি দেখেন ফ্যাসিস্ট মিডিয়া এটারে কিভাবে করেছে, যারা বছর পর বছর হাসিনার বয়ান তৈরি করেছেন। কিন্তু আপনারা 18 মাসে ফ্যাসিস্ট মিডিয়ার ব্যাপারে তো কোনো পদক্ষেপ নেন নাই। আপনারা যে সফট পাওয়ার গুলো ছিল, যারা সফট পাওয়ার হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছিল, সেই সাংবাদিকদেরও আপনারা কিছু করেন নাই, সেই মিডিয়ার উপরে আপনারা নিয়ন্ত্রণ। সেটার জন্য আমি বলবো না, সেটার জন্য যেটা করা হয়েছিল একটা মিডিয়া কমিশন করা হয়েছিল। আশা করা হয়েছিল যে এই মিডিয়া কমিশন এই বিষয়ে আলোকপাত করবে। ওনারা কিন্তু এটা ধারে কাছে যান নাই। মিডিয়া কমিশনের যারা ছিলেন তারা দুই একটা কি টিভি কিভাবে লাইসেন্স পেয়েছে সেগুলো নিয়ে আছে। ফলে আপনি যদি একটা মিডিয়াকে বন্ধ করতে চান বা একটা দোসর ইয়েকে, তো এটার জন্য তো আপনার এভিডেন্স লাগে। আদারওয়াইজ যেটা হয় যে আমরা যদি ওই কাজটা করতো এই গভর্নমেন্ট, তাহলে গ্লোবাল একটা আউটরেজ হইতো। তখন এই যে আপনি দেন আরএসএফ বলেন, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বলেন, সবাই এসে আপনাকে প্রেসার দিত যে আপনি এটা কি করছেন। আপনারা যে মিডিয়া কমিশন করছেন, সেই মিডিয়া কমিশনে আপনারা যে ফ্যাসিস্ট গ্রুপের লোকজন দিয়ে মিডিয়া কমিশন করছেন, এবং আপনি বলেন আমাকে যে হিটলার পরবর্তী এই সময়ও কি কেউ সমর্থন করে হিটলারের পক্ষে কথা বলতে পারবে? এখনো ধরেন পৃথিবীর সকল সভ্য দেশের ভিসা ফর্মে এরকম একটা জায়গা আছে যে তুমি কি এটা সমর্থন করো কিনা, তুমি কি এটা অন্যায় মনে করো কিনা। না, আমি আপনার সাথে এটা একমত। এখানে আপনারা এত কিছু কেন ভাবছেন, আর এত কিছু কেন ভাবলেন? আপনারা এরকম একটা ফ্যাসিস্ট রেজিমের পরে আপনারা আপনাদের ইমেজ নিয়ে ভাবছেন, এটা করলে কি এটা হবে কিনা, ওইটা না না না, এটা ইমেজের বিষয় না, এটা গ্লোবাল সাপোর্টের বিষয়। আমাদের এই গভর্নমেন্ট না, আপনার সাথে আমি একটা জায়গায় দ্বিমত করছি। আমাদের গভর্নমেন্টের জন্য ইউরোপিয়ান এবং নর্থ আমেরিকান সাপোর্টটা ক্রুশিয়াল ছিল, কারণ আমরা তো একটা জায়গা থেকে আমরা আমাদের নেইবারহুডে ইন্ডিয়ান পত্রিকাগুলো দেখেছেন কিভাবে আমাদেরকে নিয়ে মানে ম্যাসিভ ব্যাড ক্যাম্পেইন করেছে। তো এই জন্য আমাদের সত্যিকার অর্থে গ্লোবাল সাপোর্টটা খুব জরুরি ছিল। আর অবশ্যই গ্লোবাল তরফ থেকে তো এক ধরনের তাদের ফোকাস ছিল যে আমরা মিডিয়াকে কিভাবে ডিল করি। আমি মনে করি এই গভর্নমেন্ট এটা বরঞ্চ একটা পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য এই বিষয়টা হ্যান্ডেল করা ইজি। মানে আপনারা যদি রাস্তা দেখায় না যান, মানে পলিটিক্যাল গভর্নমেন্টের তো অনেক জায়গায় হাত পা বাঁধা থাকে, এটা আপনিও জানেন। মানে না, আমাদের হাত পা আরো বেশি বাঁধা থাকে, ইন্টারিম গভর্নমেন্টের হাত পা আরো বেশি বাঁধা থাকে। ধরেন শফিক ভাই, বাংলাদেশে ধরেন আমরা বিভিন্ন সময় যে অন্তর্বর্তী সরকারগুলো দেখেছি বা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, মানুষের মনে কিন্তু ওই স্মৃতিগুলো আছে। যেমন আমরা ব্যক্তিগতভাবে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারকে নিয়ে অনেক কথা বলি, কিন্তু কয়েকদিন আগে আমি ফেসবুকে ফখরুদ্দিন অনেক বছর পরে ফখরুদ্দিন সাহেব একটা প্রোগ্রামে গেছেন, ওই ছবি দেওয়ার পরে দেখলাম যে মানুষের উচ্ছ্বসিত প্রশংসা, যে এই সময় আমরা খুব শান্তিতে ছিলাম, এই সময় এটা ছিল না, ওই সময় এটা ছিল না। তো পলিটিক্যাল গভর্নমেন্টের জায়গা থেকে ইন্টারিম গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়কের কিছু কৌশলগত বা অবস্থানগত কিছু সুবিধা থাকে। মানে আপনি ফখরুদ্দিন মঈনুদ্দিন আমাদের যে ক্ষতি করে গেছে, আমাদের গভর্নমেন্ট কোন পলিটিশিয়ানকে এনে টর্চার করেছে? কিন্তু মানুষের স্মৃতিতে মানুষ কিন্তু দেখেন, মানুষ এত জিও পলিটিক্স বুঝে না, মানুষ এত হিসাব বুঝে না। মানুষ চায় যে আমার এখানে চাঁদাবাজি হবে না, আমি সন্ত্রাসের মধ্যে পড়বো না, আমি ছিনতাই হব না, আমি দ্রব্যমূল্য, আমি 2 বেলা ভাত খেতে পারবো, আমার বিদ্যুৎ থাকবে আমার নিয়ন্ত্রণের মধ্যে, আমি বিচার চাইলে বিচারটা পাবো, পুলিশ আমার উপর। সেটা হয়েছে তো, সেটা তো আমরা ব্যর্থ করে নেই। এটা যতটুকু হওয়া দরকার ছিল সেটা হয় নাই। তো এখন ধরেন যে আপনারা
ইন